আমি তোর জন্য কি নিয়ে এসেছি। মা কুকু, এদিকে আয় মা। কি মা, তুমি কেন এভাবে চিৎকার করছো? আমার জন্য কিছু নিয়ে এসেছো? দাও না দেখি, আমার জন্য কি এনেছো। এই দেখ মা, আমি তোর জন্য কতগুলো খেলনা আর খাবার নিয়ে এসেছি। একেবারে তোর পছন্দের খাবার। তুই খুশি হসনি মা? আমি তো ভাবলাম তুই এসব দেখে খুশি হবি, কিন্তু না, তুই তো খুশি হসনি, বরং রেগে আছিস। যাই হোক মা, নে এসব। না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমি খেলতে যাচ্ছিলাম তো, তখন তুমি ডাকছিলে, তাই এভাবে বলেছি। যাই হোক মা, তুমি এসব রেখে দাও, আমি পরে এসে খাবো। আমার দেরি হয়েছে, আমি এবার খেলতে গেলাম মা। এসব কথা বলে কুক্কু খেলতে চলে যায়। আর কুক্কু চলে যাওয়ার পর কাকুলি হতাশ হয়ে ঘরে চলে যায়। একদিন কাকুলি যখন কাজ ছেড়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই রাস্তায় কাকুলি একটা ছোট্ট টুনির ছানাকে দেখতে পায়। কি গো মেয়ে, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কে তুই? আমার নাম টুনটুন। আমার যে কেউ নেই। আমার মা কদিন আগে মারা গেছে, আর আমার মা মারা যাওয়ার পর আমি এভাবে পথে পথে ঘুরছি। আসলে এখন না আছে আমার মা, আর না আছে আমার মাথা গোজার জায়গা। আর আমি যে কোথায় গিয়ে থাকবো সেটাও আমার জানা নেই। আর ক্ষুধার জ্বালায় আমি এভাবে কাঁদছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা হয়েছে, আর কাঁদিস না রে মা টুনটুন। আর তুই এতিম না, আজ থেকে আমি তোর মা, আর তুই আমার মেয়ে। তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান। আজ থেকে তুই আমার সাথে আমার বাড়িতেই থাকবি। আর তোর একটা দিদিও আছে, তুই তার সাথে খেলাধুলা করবি। আমরা তিন মামে মিলে ভালোভাবে দিন কাটাবো সোনা। এরপর কাকলি টুনটুনকে নিয়ে তার বাড়িতে যায় আর কুক্কুকে টুনটুনের ব্যাপারে সবটা খুলে বলে। কাকলি টুনটুনকে তার বাড়িতে নিয়ে আসলেও কাকলি কিছুতেই কুক্কুর মতো টুনটুনকে ভালোবাসতে পারছিল না। কুক্কু, এই কুক্কু, এই নে তোর খেলনা। তুই তো এই খেলনার কথাই বলেছিলি আমাকে। এবার তো তুই নিশ্চয়ই খুশি হয়েছিস, তাই না? খুশি হবে না কেন মা? খেলনাটা তো অনেক সুন্দর। দিদি নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। ইস, আমার যদি এমন একটা খেলনা থাকতো। ও টুন, তোর বুঝি খেলনাটা অনেক পছন্দ হয়েছে? আসলে আমার কাছে কোনো টাকা ছিল না তো, তাই আর তোর জন্য আনতে পারিনি। যাই হোক, পরে কখনো তোকে খেলনা কিনে দেব। এসব কথা বলে কাকলি টুনটুনকে সান্ত্বনা দিত, কিন্তু কাকলি কখনোই টুনটুনকে কুকুর মতো ভালোবাসতো না। সবসময় টুনটুনকে একটু অবহেলা করত। এ কি মা, তুমি আজ এত বেলা অব্দি শুয়ে আছো যে? তোমার কি শরীর খারাপ নাকি মা? আর দিদি তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমার দিকে তো দিদির কোনো খেয়ালই নেই। কি বলছিস কি মা? কুক্কু তো এখনো অনেক ছোট, ও আমার শরীর খারাপের কে বুঝবে রে মা? আর তুইও তো আমার মেয়ে, তুই আমাকে নিয়ে হাসপাতালে চল না মা। আমার শরীরটা যে বড্ড খারাপ লাগছে। কাকলির কথা মতো টুনটুন কাকলিকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার উল্লু পেঁচা কাকলিকে পরীক্ষা নিরীক্ষা করে বলে, কি সাংঘাতিক ব্যাপার! তোমার মায়ের তো ভাইরাস জনিত রোগ হয়েছে, আর এটা রোগ খুবই ভয়ঙ্কর। আর এই রোগটি হলো একটি সংক্রামক রোগ। এই রোগের আক্রান্ত পাখির আশেপাশে যদি কোনো পাখি থাকে, তবে সেও আক্রান্ত হবে। তাই আর আমি এই রোগীকে আমার হাসপাতালে ভর্তি করে নিতে পারবো না। তুমি এনাকে বাসায় নিয়ে যাও, আমি ঔষধ লিখে দিচ্ছি, তুমি সেসব খাওয়াবে। আর এই ঔষধ খেয়ে যদি রোগী সুস্থ হয় তাহলে ভালোই হলো, যদি রোগী সুস্থ না হয় তবে রোগীর মৃত্যু অবধারিত। তুমি এবার এনাকে নিয়ে যেতে পারো। এসব কথা শুনে টুনটুনের চোখের পানি পড়তে থাকে। তবুও টুনটুন নিজের মনকে শক্ত করে চোখের পানি মুছে কাকলির কাছে যায়। কি ব্যাপার টুনটুন, তোর মুখটা এমন গম্ভীর লাগছে কেন? আমার কি কোনো বড় ধরনের রোগ হয়েছে নাকি বলতো? চুপ করে থাকিস না মা, বল বল আমাকে। না মা, তোমার কিচ্ছু হয়নি, আর আমারও মুখ গম্ভীর হয়নি মা। তোমার তো সামান্য অসুখ হয়েছিল, এই ওষুধ লিখে দিয়েছে, সেগুলো ওষুধ খাইয়ে আর আমি তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। এখন চলো তো মা, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। এরপর টুনটুন কাকলিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কি ব্যাপার, তোমরা দুজন সকাল সকাল কোথায় গিয়েছিলে? আর মা, তুমি আমাকে রেখে টুনটুনের সাথে? ব্যাপারটা তো কিছুই মাথায় ঢুকছে না। এসব তুই কি বলছিস রে মা? তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? আসলে মা, আমি তো রাত থেকে অসুস্থ, তাই টুনটুন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তুই তখন ঘুমাচ্ছিলি তো, তাই। হ্যাঁ গো দিদি, মা একদম ঠিক বলেছে। আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। যাকগে মা, তুমি গিয়ে বিশ্রাম না তো, আমি দিদিকে সবটা বুঝিয়ে বলছি।
এরপর কাকলি ঘরে চলে যায়, আর কাকলি চলে যাওয়ার পর টুনটুন কুক্কুকে তার মায়ের ভাইরাসের কথা সব খুলে বলে। আর এসব কথা শুনে কুক্কু ভীষণ ভয় পায়। চুপ, তুই কি বলছিস টুনটুন? মায়ের কঠিন রোগ হয়েছে, তবে তো এখানে আর থাকা যাবে না। আমি আজই বাসা ছেড়ে মায়ের থেকে দূরে চলে যাব, না হলে তো আমি মারা যাব। আমি কিছুতেই নিজের এত বড় ক্ষতি করতে পারবো না। এ কথা বলে কুক্কু আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগপত্র গুছিয়ে চলে যায়। আর এসব দেখে কাকলি বলে, কি ব্যাপার কুক্কু, তুই ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একটু অসুস্থ, তুই কোথায় আমার পাশে এসে বসবি? তা না, তুই ব্যাগপত্র নিয়ে কোথায় চললি রে মা? আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি মা, কারণ আমি তোমার সাথে থেকে মরতে চাই না। কারণ তোমার ভয়ঙ্কর ভাইরাস রোগ হয়েছে, তোমার পাশে যে থাকবে তারই এই রোগ হবে, আর এই রোগে মৃত্যু যে অনিবার্য। তাই আমি তোমার সাথে থেকে মরতে পারবো না। এসব কথা বলে কুক্কু চলে যায়, আর কাকলি কাঁদতে শুরু করে দেয়। এ কি মা, তুমি কাঁদছো কেন? তোমাকে না আমি বিশ্রাম করতে বললাম, তুমি বিশ্রাম না করে কাঁদছো? তুই আমার কাছে আসিস না মা, তুইও চলে যা এখান থেকে। আমার যে ভাইরাস রোগ হয়েছে, তাই তো আমার কুক্কু নিজের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে দিল, চলে গেল আমাকে ছেড়ে। তবে তুই কেন আছিস? তুইও চলে যা। নিজের মেয়ে যখন চলে গেল, তুই তো আমার কুড়িয়ে পাওয়া সন্তান, তুইও চলে যা মা। না মা, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না। আর যাই হয়ে যাক না কেন মাকে এভাবে অসুস্থ রেখে আমি কখনোই যেতে পারবো না। আমি তোমাকে সুস্থ করেই তুলবো মা। এরপর থেকে টুনটুন কাকলির অনেক সেবা যত্ন করতে থাকে। টুনটুনের সেবা আর ডাক্তারের চিকিৎসায় কাকলি একেবারে সুস্থ হয়ে যায়। উপরওয়ালার অশেষ কৃপা আর তোর সেবা যত্নে আমি সুস্থ হলাম রে মা। আর আমার এমন কঠিন সময়ে আমার পাশে থেকে তুই প্রমাণ করলি যে তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান নস, তুই আমার যোগ্য সন্তান। আয়, কুক্কু চলে গিয়ে ভালোই হলো, ওর আসল রূপটা আমি দেখতে পেলাম। এরপর কাকলি টুনটুনকে আপন করে নেয়, আর নিজের সন্তানের মতো অনেক আদর যত্নে ভালোবেসে বড় করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি পাহাড়পুর জঙ্গলের এক কালু কাকের কথা। সে ছিল ভীষণ অলস। লোভে পড়ে সে কিভাবে বোকা হয়েছিল সেসব কাহিনী এবার তোমরা শুনবে। ঘরে চাল ডাল সব কিছুই ফুরিয়ে গেছে, এবারে 4-4টে লোক কি খাবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা বউকে পালার মুরত নেই, সেখানে 3-3টে বউ আছে। এখন কি আমরা হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? হ্যাঁ, সারাক্ষণ ষাঁড়ের মতো শুধু শুয়ে থাকো। বিয়ে করার সময় মনে ছিল না এদেরকে খাওয়াতে হবে? কথা বলছো না কেন? মুখ সামলে কথা বল বড় বউ। আর একটা উল্টোপাল্টা কথা যদি শুনেছি না, তাহলে তোকে মেরে এখানেই পুঁতে দেব, এই আমি বলে দিলাম। বড় বউ তো ঠিক কথাই বলেছে, এভাবে ঘরে পড়ে না থেকে একটু কাজ কামও তো করতে পারো, তবে আমাদের পেটে দুমুঠো খাবার যাবে। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমরা না খেয়ে মরি? আমাদের তো মনে হয় তুমি আমাদের না খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো, যাতে করে আরো 3টে বিয়ে করতে পারো। তোদের 3জনের মুখে খুব বুলি ফুটেছে তাই না? আজ তোদের মেরে এখানেই পুঁতে দেব আমি। এ কথা বলে কালু এক পাশ থেকে 3 বউকেই একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম, ডর লাগে কালু, আর মেরো না, এবার তো আমাদের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে, মেরো না আমাদের, আর মেরো না। বল, আরো এমন কথা কেউ বলবি? বল। কেন বলবো না, তুমি তো একটা অপদার্থ, বউদের কোনো চাহিদা মেটাতে পারো না তুমি, কাপুরুষের মতো শুধু মেটাতেই পারো। মারো, আরো মারো, মারতে মারতে আমাদের মেরেই ফেলো। খোদার জ্বালায় দিনে দিনে মরার থেকে তোমার হাতে মার খেয়ে মরা অনেক ভালো। এসব আর সহ্য হয় না আমার, আর ভালো লাগে না। মুন্নির কথা শুনে কালু মার থামিয়ে বাড়ি থেকে চলে যায়। এদিকে 3 বউ কাঁদতে থাকে। বড় বউ টুনি বলে, মেজো সেজো শোন তোরা, আমরা 3জন আর এই ফালতু লোকের ঘর করব না। চল আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে কর্ম করে খাবো। আমরা অনেক ভালো থাকবো, অন্তত এরকম খারাপ স্বামীর হাত থেকে বাঁচতে পারবো।
সকাল বিকাল কথা আর মার খাওয়া থেকে বেঁচে যাব। এখানে থাকবো না, চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তাই করি। এ কথা বলে তিন সতীন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা উড়তে থাকে। কিন্তু কোথায় যাবে তারা? কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ তাদের চোখে পড়ে কে যেন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা তিনজনেই নিচে নেমে আসে। এনার পাখায় তো অনেক আঘাত লেগেছে। মুন্নি, মিনু, ওখান থেকে কিছু ঔষধি পাতা এনে এনার পাখায় লাগিয়ে দে। জলদি কর তোরা, এনার অনেক কষ্ট হচ্ছে। টুনির কথা শুনে মুন্নি আর কাকলি ঔষধি পাতা বেটে তান্ত্রিকের পাখায় লাগিয়ে দেয়। পাতার প্রলেপ লাগাতেই তান্ত্রিক অনেকটা আরাম অনুভব করে। তোরা তিনজন অনেক ভালো। আজ তোরা তিনজন যদি আমাকে সাহায্য না করতি, তাহলে আমি হয়তো ব্যথায় কাতরাতে কাতরাতে এখানেই মারা যেতাম। কিন্তু তোদের শরীরে এত ক্ষত কেন? এমন নির্মম ভাবে কে মেরেছে তোদের? এরপর তিনজন মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই নে 3 ধরনের ফল। এই 3 ফল খেলে তোরা তিনজনই 3 রকমের শক্তির অধিকারী হয়ে যাবি। নে, এখন এই ফলগুলো খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই বলে 3 বউ মিলে 3 ফল খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায়। এইদিকে রাতও নেমে আসে। কালু বাড়িতে ফেরার আগেই তারা 3 বউ মিলে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ওরা 3 বউ ঘুম থেকে উঠে মুখ দিয়ে 3 রকমের জিনিস বের করে। বড় বউ টুনি হিরে, মেজ বউ কাকলি সোনা আর সেজ বউ মুন্নির মুখ দিয়ে রূপোর কয়েন বের করে। এ দেখে কালু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমরা তিনজনে এত বড় ক্ষমতার অধিকারিনী, সেটা আগে কেন বলনি? দাও দাও, এগুলো আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কিভাবে বোঝাবো তোমাদের? আনন্দ এখন তোমার হবেই। তোমার মতো লোভী তো আমরা আর দুটো দেখিনি। যাও যাও, তাড়াতাড়ি এই সোনা হিরে আর রূপোর কয়েনগুলো গিলে এসো। কাকুলির এসব কথা আজ যেন কালুর কান অব্দি যায় না। তার চোখ শুধু সোনা রূপো আর হীরের কয়েনের উপর। এভাবে 3 বউ প্রতিদিন মুখ দিয়ে 3টি করে কয়েন দিতে থাকে। সেগুলো বিক্রি করে কালু ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। কিন্তু এতে সে একদমই সন্তুষ্ট ছিল না। মেজ বউ, বড় বউ, সেজ বউ, তোরা রোজ 3টে করে কয়েন দিলে কি হবে? হ্যাঁ, এভাবে তো বড়লোক হতে হতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আজ থেকে সারা দিন তোরা কয়েন দিবি, মনে থাকবে? কয়েনটা কি মগের মূল্যক নাকি? হ্যাঁ, যখনই তুমি চাইবে আর তোমার কাছে এসে হাজির হবে। এভাবে সারা দিন কয়েন দেওয়া অসম্ভব, বুঝতে পেরেছো? বেশি লোভ কিন্তু একদম ভালো নয়। যতটুকু পাচ্ছ ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছো? তোরা তো দেখছি ভালোই মুখের ওপর কথা বলতে শিখে গেছিস। যা বলছি তাই কর, বেশি কথা বলিস না যেন। এই বলে কালু বাইরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু বাড়িতে ফিরে আসে আর কয়েন দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার কথা অমান্য করেছিস। দাঁড়া, আমার কথা অমান্য করার ফল তোদের দেখাচ্ছি। এ কথা বলে একটা লাঠি নিয়ে কালু 3 জনকেই মারতে শুরু করে। বল, আমার কথা আরো অমান্য করবি নাকি? আমাকে সারা দিন কয়েন দিবি কিনা বল। আমার একটার বেশি কয়েন দেওয়ার ক্ষমতা নেই। আমি জানি তোরা মিথ্যে কথা বলছিস। তোরা 3 জন বুদ্ধি করেছিস, তাই না? যে আমাকে বেশি বেশি সোনা রূপা আর হীরার কয়েন দিবি না। তোরা কি ভেবেছিস হ্যাঁ, যে আমি তোদের চালাকি বুঝবো না? তোরা স্বীকার কর বলছি, যে আমাকে আরো বেশি বেশি কয়েন দিবি। তোমাকে আর কত বলতে হবে যে আমরা একটার বেশি কয়েন দিতে পারি না? তান্ত্রিক বাবা আমাদের সেই ক্ষমতা দেননি। তাহলে এক্ষুনি যা তোদের তান্ত্রিক বাবার কাছে আর সারা দিন কয়েন দেওয়ার ক্ষমতা নিয়ে আয়। হে উপরওয়ালা, এই অত্যাচারী স্বামীর হাত থেকে আমাদের তুলে নাও উপরওয়ালা। আমাদের মৃত্যু দাও তুমি। এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না।
এরপর কালু তিনজনকে ছেড়ে দেয় আর নিজের ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে, এরা নিশ্চয় তিনজন আমার কথা একদম শুনবে না। এরা যেহেতু একটা করে কয়েন দিচ্ছে, তাহলে তো এদের পেটেও অনেক কয়েন আছে। আমি বরং আজ রাতে এদের পেট কেটে কয়েনগুলো বের করব। তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যাব। হা 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 হা। কালু এসব ভাবছিল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে তিন সতীনে ঘুমিয়ে পড়ে আর কালু একটা ধারালো ছুরি নিয়ে প্রথমে টুনির পেট কাটে। আর সে দেখে টুনির পুরো পেট ফাঁকা, একটা হিরেও সে পায় না। এরপর কালু একে একে মুন্নি আর কাকুলির পেটও কাটে, কিন্তু এদের পেট কেটেও কালু কিচ্ছু পায় না। এসব দেখে কালু কাঁদতে কাঁদতে বলে, হায় হায়, এ আমি কি বোকামি করলাম। লোভে পড়ে তো আমি আমার সব হারিয়ে ফেললাম। প্রত্যেক দিন যা কয়েন পেতাম, আজ তো আমি তাও হারিয়ে ফেললাম। বউ, ও বউ, তোরা কথা বল বউ, আমার ভুল হয়ে গেছে, তোরা ফিরে আয় বউ। এরপর কালু অধিক শোকে পাগল হয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে। টোনার তিন বউ ছিল, টুনি, মুন্নি, রেনু। ওদের মাঝে অনেক মিল ছিল। একদিন মুন্নি টুনির পা টিপে দিচ্ছিল আর পাশে বসে রেনু খাচ্ছিল। দিদিরা, সত্যি টোনা অনেক কষ্টে আছে। বনের পাখিরা আর এমনি এমনি বলে না গো। কেন রে ছোট, হঠাৎ করে এ কথা কেন বলছিস? এই দেখো, তোমার সন্তান হয়নি জন্য টোনা রেনু দিদিকে বিয়ে করেছে একটা সন্তানের আশায়, কিন্তু রেনু দিদিরও সন্তান না হওয়ার জন্য আমাকে বিয়ে করলো। আর দেখো, আমারও সন্তান হলো না। একটা সন্তানের জন্য টোনাকে কতই না কষ্ট করতে হচ্ছে। মুন্নি তো ঠিকই বলেছে দিদি, যদি তোমার সন্তান হতো তাহলে তো টোনা আমাদের বিয়ে করতো না, আর আমাদের ভরণ পোষণও চালাতে হতো না। তোমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে সংসার করতে। আমার সন্তান হলে যে তোদের মতো এত ভালো মনের বোন দুটো পেতাম না রে। তোরা এখন প্রার্থনা কর যাতে করে আমাদের তিনজনের একসঙ্গে সন্তান হয়। কেউ কি বাড়িতে আছো মায়েরা? আমাকে একটু সাহায্য করো। আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। ইস বাবা, আপনার শরীরটা একদম দুর্বলের মতো হয়ে গেছে। এই রেনু বোন, যা তো ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে বাবাকে দে। মুন্নি, হাত পাখাটা নিয়ে আয় তো বোন, আর আমি জল নিয়ে আসি। তোরা অনেক ভালো রে মা। আমি তোদের মতো এই পুরো বনে পাইনি কাউকে খুঁজে। আচ্ছা মায়েরা, তোরা কি তিন বোন? আমরা সম্পর্কে তিন সতীন, কিন্তু মনের দিক দিয়ে আমরা তিন বোন। আপনার দরকার পড়লে আপনি এখানে আবারও আসবেন, কেমন? বাবা, তোদের সম্পর্কটা আমার খুব ভালো লেগেছে। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাক। আর শোন, তোরা বাইরের কারো কোনো বুদ্ধি শুনবি না, তাহলে তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আসি রে বাচ্চারা। বৃদ্ধ এই কথা বলে চলে যায়। নিনি, আর এই ছোট, চল আমরা রান্নাঘরে যাই। টোনা আসার যে সময় হয়ে গেছে, আমরা গিয়ে রান্না বসাই। ওরা তিনজন রান্নাঘরে যায় আর এভাবেই মিলেমিশে ওদের দিন কাটতে থাকে। একদিন, কি ব্যাপার মুন্নি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে বোন, আমাদেরকে বল। টোনা শহরে গেছে জন্য কি মন খারাপ করেছিস তুই? না দিদি, আমার কিছুই ভালো লাগছে না। আমার যে ঘুরতে যেতে ইচ্ছে করছে দিদি। ও, এই ব্যাপার, মন খারাপ করে থাকিস না। যা, রেডি হ, আমরা এক্ষুনি বনে ঘুরতে যাব। সত্যি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এরপর ওরা তিনজন বনে ঘুরতে যায়। বনে গিয়ে ওরা ওদের সামনে একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো, কি সুন্দর আপেল পেকে পেকে আছে। ওগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো।
রেনু দিদি, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না গো। তুই বললেও আমি আপেল পারতাম, আর না বললেও আমি আপেল পারতাম, কারণ আপেলগুলো যে আমারও খুব খেতে ইচ্ছে করছে। রেনু আপেল পাড়ে আর তিনজন মিলে অনেক মজা করে আপেলগুলো খায়। আমার এখন বনে এসে অনেক ভালো লাগছে। তাহলে চল এখন আমরা বাড়িতে চলে যাই, অনেকক্ষণ হলো তো বনে এসেছি। ওরা তিনজন বাড়ির দিকে রওনা দেয়, আর হঠাৎ করেই তারা রাস্তায় একটা ডালিম পড়ে থাকতে দেখে। মুন্নি ডালিমটা হাতে নেয়। দিদিরা দেখো, ডালিমটা কত সুন্দর। টুনি দিদি, তুমি ডালিমটা খাবে? না রে বোন, খাবো না, অন্য ফল খেয়ে যে পেটটা ভরেই গেছে। তুই বরং সাথে নিয়ে চল, আমরা না হয় অন্য সময় খাবো। মুন্নি ডালিমটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। ডালিমটা বাড়িতে নিয়ে এসে ঘরের এক কোণে রাখে, আর যে যার কাজে লেগে পড়ে। এইদিকে ডালিমটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুন্নি ঘরে এসে ডালিমটা দেখে অনেক অবাক হয়ে যায়। দিদিরা, কে কোথায় আছো? ঘরে এসে দেখো, ডালিমটা না বড় হয়ে গেছে। আরে আরে, সত্যি তো, এই ডালিমটা আবার এত বড় হলো কি করে? এটা আবার কোনো রাক্ষসী ডালিম নয় তো? দিদি, এই ডালিমের হাত পা মুখ বের হওয়ার আগে এই ডালিমটাকে ফেলে দিয়ে আসতে হবে, নইলে যে ডালিমটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। টুনি যখনই ডালিমটা ধরতে যায় তখনই ডালিমটা ঘর ফেটে অনেক বড় একটা ডালিম ঘরে পরিণত হয়। ওরা তিনজন ছিটকে ঘরের বাইরে গিয়ে পড়ে। ওরে বাবারে, এই ডালিমটা দেখে ঘরে পরিণত হয়েছে। চলো দিদি, আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে যে এই ডালিম ঘর আমাদের ক্ষতি করবে। এমন অদ্ভুত ঘর তো আমি আগে কখনো দেখিনি। বোনেরা, দৌড়ে যা, ডালিম ঘরের সামনে তোরা থাকিস না। কি থেকে কি যে হয়ে গেল, আমাদের ঘরটাও ভেঙে গেল। তোমরা ভয় পেও না, আমি একটা ভালো আত্মা। আমি এই ডালিম ঘরে ছোট্ট ডালিম হয়ে বন্দি ছিলাম। তোমাদের হাতের স্পর্শে ছোট্ট ডালিমটা ঘরে পরিণত হয়, আর আমি মুক্ত হই। আমি আর কখনোই ঘরে আসবো না। আজ থেকে তোমরা এই ডালিম ঘরেই থাকতে পারবে। বিদায়। তার মানে এই ঘর ভালো, তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই। চলো দিদি, ডালিম ঘরে আমরা প্রবেশ করি। এরপর ওরা তিনজন ডালিম ঘরে প্রবেশ করে। ওরা বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ডালিম ঘরে। একদিন সকালবেলা, মুন্নি বোন, ঘরে এক ফোঁটা জলও নেই রান্না করার মতো। রেনু আর আমি তরকারি খাচ্ছি, তুই একটু তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয় তো। ঠিক আছে দিদি, আমি এখনই জল নিয়ে আছি। মুন্নি কলস নিয়ে নদীর পাড়ে যেতে থাকে। যজ্ঞ ওদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই ডালিম ঘরে। আরে আরে, এ আমি কি দেখছি? 303-এর ডালিম ঘর? এমন অদ্ভুত ধরনের গাছ তো জাদুর ঘর হয়। তাহলে কি এই ঘরটা জাদুর? না না, যেভাবেই হোক এদের কাছ থেকে আমাকে এই ঘরটা নিতেই হবে। টোনা বাড়িতে নেই, এই সময় এদের তিনজনের কানে কুমন্ত্র দিতে হবে, তাহলে এরা আলাদা হয়ে যাবে, আর আমিও এই ঘরটা পেয়ে যাব। যজ্ঞ সুযোগ খুঁজতে থাকে। যজ্ঞ মুন্নিকে রাস্তায় দেখতে পায় আর তাকে বলতে থাকে, আরে মুন্নি, তোমাকেই খুঁজছিলাম, অনেক দিন থেকেই খুঁজছি, খুব জরুরি একটা কথা বলার জন্য। কি কথা দাদা, বলো তাড়াতাড়ি। আমি একটা তান্ত্রিকের কাছে শুনেছি তোমাদের ওই ডালিম ঘরের মালিক যদি তুমি একা হতে পারো, তাহলে নাকি ওই ডালিম ঘর তার মালিককে অনেক সোনাদানা দিবে। যজ্ঞ দাদা, তুমি কি বলছো তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি সোনা দানা চাই না, আমি সারা জীবন দিদিদের সঙ্গে এভাবেই থাকতে চাই। আরে আরে, রাগ করো না বোন, আমি তোমার ভালোর জন্যই বলেছি। তোমার তো ভবিষ্যৎ আছে, তাই না? আর তুমি তো ওদের ছোট, ওরা তোমাকে ইচ্ছে করলেই বের করে দেবে। তাই বলছি, সময় থাকতে নিজের কাজটা বুঝে নাও। যজ্ঞ মুন্নিকে আরো অনেক হিংসের কথা বলে, আর মুন্নি যজ্ঞ কাকের ভোলানো কথায় সবকিছু ভুলে যায়। মুন্নি বাড়িতে চলে আসে। এই তো টপ গিলেছে, যাই বাকি দুজনকেও ভুলভাল বুঝাই, যাতে করে ওরা আলাদা হয়ে যায়। এরপর যজ্ঞ বাকি দুজনকেও একই কথা বলে। এরপর একদিন, এই রেনু, মুন্নি, শোন, আমি তোদের বড়, তাই আমি যা বলবো তোরা সেটাই মানবি, ঠিক আছে? আজ থেকে এই ডালিম ঘর আমার, আর তোরা এখান থেকে চলে যা। দিদি, এসব তুমি কি বল
বলছো? এই ডালিম ঘরটা আমার, কেননা আমি বন থেকে এই ডালিমটা না আনলে কখনোই এটা ঘর হতো না। তাই এই ঘর আমার, আর তোমরা এখান থেকে চলে যাও। না না, এই ডালিম ঘরটা আমার, কারণ আমি এই ডালিম ঘরটা প্রথম দেখেছিলাম। তোমরা চলে যাও তো চলে যাও। তিনজনের মাঝে এভাবেই তর্ক হতে থাকে। বেশ, ডালিম ঘর যখন আমার হবে না, তাহলে আমি তোদের কারোই হতে দেব না। এই ঘরটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। টুনি একটা লাঠি দিয়ে ঘরটাকে আঘাত করার সাথে সাথে ঘরটা সেখান থেকে উধাও হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? ডালিম ঘরটা কোথায় চলে গেল? দিদি, তোমার জন্য ডালিম ঘরটা আমার হলো না। আমার জন্য নয়, তোদের জন্যই এমনটা হলো। আমার যে সোনার মোহর। এমন সময় ওখানে আগের বৃদ্ধটা চলে আসে। কি ব্যাপার, কি হয়েছে? তোদেরকে আমি আগে বলেছিলাম তোরা বাইরের কারো কথাই শুনবি না, তাহলে যে তোদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোরা আমার কথা না শুনে সেই কাজটাই করেছিস। যজ্ঞ কাকের কুমন্ত্র শুনে তোরা নিজেদের বিপদ নিজেই এনেছিস। বাবা, আপনি যজ্ঞ কাকের কথা কি করে জানলেন? হ্যাঁ বাবা, বলুন না, কি করে জানলেন? তোরা যখন ঘর নিয়ে তর্ক করছিলি, তখন যজ্ঞ কাক দূর থেকে তোদেরকে দেখে অনেক হাসাহাসি করছিল আর তোদের মিল ভাঙার ব্যাপারে কথা বলছিল। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি অনেক ভুল করেছি যজ্ঞ কাকের কথা শুনে। হ্যাঁ দিদি, আমিও শুনেছিলাম যজ্ঞ কাকের কথা। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলেছিল। তার মানে আমাদের মাঝে ফাটল ধরাতে চেয়েছিল। ছি ছি, আমার তো ভাবতে অবাক লাগছে, আমরা কি করে এত বড় একটা ভুল করলাম। এখন যে আমাদের টাকার আশ্রয়টাও হারিয়ে গেল। বোনেরা, চল আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে আমরা কখনো বাইরের কারো কথাই শুনবো না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আমরা আগের মতোই দিন কাটাবো। এরপর বৃদ্ধ সেখান থেকে চলে যায়। দিদি, ডালিম ঘর তো নেই, চলো আমরা বন থেকে কাঠ নিয়ে এসে ঘর তৈরি করি। এরপর ওরা তিনজন আবারও মিলেমিশে ঘর তৈরি করে আর তারা সুখেই দিন কাটাতে থাকে।